হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। আজ 18ই জুন 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আরও দুর্দান্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে। প্র্যাকটিস এবং সাথে সাথে আমরা জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব এবং ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের এই পর্ব নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স নতুন নতুন নিউজ দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সকলে। এবং সকল স্টুডেন্টস যারা নতুন যুক্ত হয়েছো অবশ্যই বলবো ডেইলি এই পর্বটি দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে। ডেইলি আমি সকাল 6টাতে তোমাদের জন্য এই পর্বটি কিন্তু করিয়ে থাকি দ্য ওয়ে অফ সলিউশনে। সমস্ত পরীক্ষার জন্য রেল, এসএসসি, পিএসসি, ডব্লিউবিসিএস সহ ডব্লিউপি, কেপি এবং যত ধরনের পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন থাকে সবকটি পরীক্ষার জন্য এই পর্বটি তোমরা দেখতে পারো। সাথে জিকে প্রশ্নোত্তরও কিন্তু প্র্যাকটিস হয়। চলো আমরা আজকে শুরু করি। TWS একাডেমি অ্যাপ যাদের মোবাইলে নেই সকলে ডাউনলোড করে ফেলো TWS একাডেমি অ্যাপ। চলো নেক্সট আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সম্প্রতি ভারতের কোন রাজ্যে ড্রোন ভিত্তিক ডাক পরিষেবা সূচনা করলেন? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় মিনিস্টার ফর কমিউনিকেশন, তাই তো, ভারতবর্ষের যোগাযোগ মন্ত্রীর দায়িত্বে তিনি আছেন। তো তিনি সম্প্রতি হিমাচল প্রদেশ রাজ্যে উদ্বোধন করলেন ড্রোন ভিত্তিক ডাক পরিবহন পরিষেবা, সেটা সূচনা করলেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অ্যানাউন্সেস লঞ্চ ফর অফ ড্রোন বেস মেইল ট্রান্সমিশন সার্ভিস ইন হিমাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন 2, সম্প্রতি 16তম ব্রিক্স কৃষি মন্ত্রীদের বৈঠক ভারতের কোন শহরে সম্পন্ন হলো? এই বছরে ব্রিক্সের সভাপতিত্ব করছে আমাদের ভারত। ভারতের বিভিন্ন শহরে বিভিন্ন ব্রিক্সের যে সামিট বা মিটিং গুলো কিন্তু সম্পন্ন হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ মিটিং, ফরেন মিনিস্ট্রিদের মিটিং, কালচার মিটিং ইত্যাদি সম্পন্ন হয়েছে। সম্প্রতি কৃষি মন্ত্রীদের ব্রিক্সের যারা কৃষি মন্ত্রী তাদের মিটিং অনুষ্ঠিত হলো ইন্দোরে, মধ্যপ্রদেশের। দা 16th ব্রিক এগ্রিকালচার মিনিস্টার মিটিং, 16তম ব্রিক্সের কৃষি মন্ত্রীদের মিটিং কনক্লুডেড ইন ইন্দোর, মধ্যপ্রদেশ। তো ইন্দোর মধ্যপ্রদেশের এই শহরে সম্পন্ন হলো, যেখানে পার্টিসিপেট করেছিল আমাদের ভারতের কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান। নিচের কোন বাদ্যযন্ত্রটি আসামের সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত, যা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? জিআই ট্যাগ পেয়েছে কোন বাদ্যযন্ত্রটি যেটা আসামের কালচারে খুব গুরুত্বপূর্ণ? সম্প্রতিকালে জিআই ট্যাগ পেয়েছে আসামেরই একটা বাদ্যযন্ত্র যার নাম বিহু পেপা, যেটা বিহু উৎসবে খুব গুরুত্বপূর্ণ। দেখো আসামের শুধু বিহু পেপা নয়, বেশ কয়েকটা জিনিস সম্প্রতিকালে পেয়েছে জিআই ট্যাগ। আসামস এ কালচারাল হেরিটেজ অ্যান্ড ট্রেডিশনাল প্রোডাক্ট, আসামের যে সাংস্কৃতিক বিভিন্ন ঐতিহ্য এবং তাদের যে ঐতিহ্যবাহী যে পণ্যগুলো আছে, গেইনড গ্লোবাল রিকগনিশন, সেগুলোকে বৈশ্বিক পরিচিতি দেয়া হয়েছে সম্প্রতিকালে। যেসব পণ্যগুলো জিআই ট্যাগ পেয়েছে তাদের মধ্যে আছে কি কি? বাহ শিল্প, আসামের বাঁশের কারুশিল্প, এটা একটা বা হস্তশিল্প একটা আসামের, যেটা বাঁশের হস্তশিল্প সেটা, এবং সাথে সাথে কার্বি অংলং হস্তনির্মিত বিভিন্ন পণ্য, বিহু পেপা যেটা একটা বাদ্যযন্ত্র, এই বাদ্যযন্ত্রটার ছবি তোমরা এখানে দেখতে পারো, এবং দেউরি হ্যান্ডলুম পণ্য, হ্যান্ডলুম মানেই হচ্ছে হস্তনির্মিত পণ্য, যেটা দেউরি হস্তনির্মিত পণ্য। এই যে চারটে পণ্য সম্প্রতিকালে আসামের এই চারটি পণ্যকে কিন্তু জিআই ট্যাগ দেয়া হয়েছে। অলরাইট, যার মধ্যে বিহু পেপা একটি বাদ্যযন্ত্র। প্যারিস চুক্তির অধীনে সম্প্রতি 4 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, প্যারিস চুক্তির অধীনে সম্প্রতি ভারত এবং কোন দেশ যৌথ ঋণদান ব্যবস্থা বাস্তবায়ন নিয়মাবলী গ্রহণ করেছে? সঠিক উত্তর হচ্ছে ভারত এবং জাপান। ইন্ডিয়া জাপান অ্যাডপ্ট রুলস অফ ইমপ্লিমেন্টেশন ফর জয়েন্ট ক্রেডিটিং মেকানিজম আন্ডার প্যারিস এগ্রিমেন্ট। তো প্যারিস যে চুক্তি সেটার অধীনে ভারত এবং জাপান ক্রেডিটিং মেকানিজম
বা জয়েন্ট ক্রেডিটিং মেকানিজম বা যৌথ ঋণদান ব্যবস্থা কি করেছে, বাস্তবায়নের নিয়মাবলী গ্রহণ করেছে। এর পরবর্তী প্রশ্ন স্ক্রিনে, 2026 সালের জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের এভিয়ানে উপস্থিত ছিলেন? ফ্রান্সের একটি শহর হচ্ছে এভিয়ান। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হয়েছেন সম্প্রতিকালে কোন গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে? ব্রিক্স শীর্ষ সম্মেলন, যেটা এই বছরে ভারতে হচ্ছে, এটা ফ্রান্সে কিন্তু হচ্ছে না। কোয়াড শীর্ষ সম্মেলন, এটাও ভারতে হয়েছে, এটাও কিন্তু সঠিক উত্তর হবে না। 2026 সালে G7 শীর্ষ সম্মেলন হচ্ছে ফ্রান্সে এবং সেখানে ইমানুয়েল ম্যাক্রো, যিনি ফ্রান্সের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইনভাইট করেছিলেন এবং নরেন্দ্র মোদী সম্প্রতি ফ্রান্সে গেছেন সেই G7 সম্মেলনে উপস্থিত হতে। G7 হচ্ছে বেশ কয়েকটা 7টা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দেশের একটা জোট, ওকে, যার মধ্যে কানাডা, ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্র, জার্মানি, ইটালি, জাপান, ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য এবং ফ্রান্স, এই 7টি দেশের একটা জোটকে বলা হচ্ছে G7। তার শীর্ষ সম্মেলনে প্রাইম মিনিস্টার মোদি পার্টিসিপেটস ইন হাই লেভেল G7 ওয়ার্কিং সেশন ইন এভিয়ান। তিনি একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন G7 ওয়ার্কিং কমিটি বা কার্যকরী যে কমিটি আছে তার একটা সেশনে অংশগ্রহণ করেছেন। অলরাইট, তো খুব গুরুত্বপূর্ণ এটা। এর পরবর্তী প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে বিশ্ব কুমির সংরক্ষণ দিবস পালন করা হয়? প্রতি বছর কোন তারিখে বিশ্ব কুমির সংরক্ষণ দিবস পালন করি আমরা? 17ই জুন পালন করা হয় বিশ্ব কুমির সংরক্ষণ দিবস। ওয়ার্ল্ড ক্রোকোডাইল ডে ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি অন জুন 17। নেক্সট কোশ্চেন্স, এটা 7 নম্বর কোশ্চেন্সে কি বলা হচ্ছে, ডিআরডিও প্রথমবার কোন দেশীয় নৌবাহিনীর অ্যান্টিশিপ মিসাইলের সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে? ফার্স্ট টাইমের জন্য একটা ভারতীয় নৌবাহিনীর অ্যান্টিশিপ মিসাইল, ঠিক আছে, অ্যান্টিশিপ মানে বুঝতে পারছো, হ্যাঁ, তো সেই মিসাইলের সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন করলো, যেটির নাম হচ্ছে NASM, নাসাম এসআর। অলরাইট, ডিআরডিও সাকসেসফুলি কন্ডাক্টস 3 কনসিকিউটিভ ফ্লাইট টেস্ট, পর পর 3টে কিন্তু টেস্ট সম্প্রতিকালে ডিআরডিও সাকসেসফুলি সফলভাবে সম্পন্ন করলো টু ডেমনস্ট্রেট মাল্টি লেয়ার ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ক্যাপাবিলিটি। আমাদের ভারতবর্ষের বহু স্তরীয় যে দেশীয় নির্মিত একটা ব্যালিস্টিক মিসাইল, তার যে ডিফেন্স ক্যাপাবিলিটি অর্থাৎ প্রতিরক্ষা যে ক্যাপাবিলিটি আছে, ক্ষমতা আছে, সেটা দেখতে সম্প্রতি এই ফ্লাইট টেস্টটা সম্পন্ন করলো ডিআরডিও। এনএসআর এনএসএমএসআর আসলে কি? এটা হচ্ছে, এটার ফুল ফর্ম হচ্ছে নেভাল অ্যান্টিশিপ মিসাইল শর্ট রেঞ্জ, অর্থাৎ এটা একটা শর্ট রেঞ্জের মিসাইল, স্বল্প পাল্লার মিসাইল। এটি হলো ডিআরডিও দ্বারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম এয়ার লঞ্চড অ্যান্টিশিপ মিসাইল। অলরাইট, এটা আকাশ থেকে এয়ার লঞ্চড একটা অ্যান্টিশিপ মিসাইলের উদাহরণ। চলো, আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বেশি ছিল না, আমরা অল্পই কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়েছি। ডব্লিউএপি কেপি ফাউন্ডেশন ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তারা কিন্তু TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে ফেলো। আর গ্রাম পঞ্চায়েতের ব্যাচ, সাথে সাথে আমরা কিন্তু প্র্যাকটিস ব্যাচও লঞ্চ করেছি সম্প্রতি, এবং আপকামিং আরো কিছু ব্যাচ আমরা লঞ্চ করতে চলেছি জিডি, রেল ইত্যাদি পরীক্ষার জন্য। তো অবশ্যই যারা অ্যাডমিশন নিতে চাও TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং বেস্ট ক্লাস করার সুযোগ পাও। চলো, এখানে আমরা আজকে কয়েকটা কমেন্ট পড়বো, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে কি কি কমেন্ট করো আমি একটু পড়ি। যেমন একটা কমেন্ট এসেছিল সঞ্জিত চাকমার কাছ থেকে, বলছে 2027-এর এসএসসি জিডির ব্যাচ কি শুরু হয়ে গেছে? না, খুব শীঘ্রই আমরা এটা লঞ্চ করতে চলেছি, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেন্স অনেকেই করেছিল, অনেকেই কিন্তু সঠিক উত্তর করেছে। আমি যেটা হোমওয়ার্ক দিই, যেমন রিয়া চ্যাটার্জি সঠিক উত্তর করেছিল আমাদের হোমওয়ার্কের গত দিনে, যে কোথায় লোহিত রক্তকণিকা উৎপাদিত হয়? অস্থি মজ্জাতে, অস্থি মজ্জাতে। অনেকেই কিন্তু সঠিক উত্তর করেছে, যার মধ্যে রিয়া ছিল, তারপরে আর কে ছিল, অনেকেই কিন্তু উত্তর করেছে, যেমন শ্রেয়া চক্রবর্তী উত্তর করেছে, রিয়া ঘোষ উত্তর করেছে, যারা ডেইলি আমার কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ওয়াচ করে থাকে। অলরাইট, আচ্ছা, সবার কমেন্ট কিন্তু আমি পড়তে পারবো না, আমি আরো কয়েকটা কমেন্ট তোমাদের একটু পড়ে দিচ্ছি। একটা কমেন্ট এসেছে, স্যার আপনি যদি
যেটা শ্রেয়া চক্রবর্তী করেছে, তাই তো? শ্রেয়া স্যার, একটা রিকোয়েস্ট, আপনি যদি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ইংলিশ বেঙ্গলি দুটো ভার্সানে আনেন খুব ভালো হয়। দেখো তুমি ইংলিশে দেখবে, সবাই ইংলিশে কিন্তু দেখবে না, আর ইংলিশে কারেন্ট অ্যাফেয়ার্স দিলে এখানে পুরো ব্যাপারটা জগা খিচুড়ি হয়ে যাবে। এই কারণে আমি এখানে ইংলিশ তথ্য পাশে রেখে দিয়েছি। তোমার যদি একান্তই ইংলিশে পড়ার ইচ্ছা হয়, তুমি পাশের ইংলিশের তথ্যটা দেখে নিতে পারো, তুমি নিজে থেকে এমসিকিউ বিল্ড করে নিতে পারো, ঠিক আছে? তো এখানে ইংলিশ তথ্য তো আমি পাশে দিচ্ছি যাতে সকলের বুঝতে সুবিধা হয়, যারা ইংলিশে চাও তারা ইংলিশ তথ্যটা পড়ে নেবে। আমরা সকলেই বাঙালি, আমরা বাংলা ভাষায় হলে আমাদের অনেক ইজি হয়। তোমার কাছে ইংরেজিটা হয়তো অনেক সহজ মনে হতে পারে, বাট যারা বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স বাংলাতেই দেখার জন্য তো আমার ভিডিওটা সবাই ওয়াচ করে, তাই না? তো অবশ্যই আমি বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স করব, তোমার রিকোয়েস্ট আমি রাখতে পারছি না। তবে তোমার জন্য আমি কিন্তু পাশেই তথ্যগুলো রাখছি, নিউজ আর্টিকেলের হেডলাইন্স গুলো রাখছি। পাশে দেখো কি পয়েন্টের এখানে আমি বাংলার সাথে ইংরেজিও কিন্তু প্রোভাইড করি। তো কোনো অসুবিধা আশা করব হচ্ছে না তোমার, ঠিক আছে? তোমার একটা আবদার ছিল। আচ্ছা, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স দিবেন যেটা বলেছে পাপড়ি বণিক, আমাকে একটা কমেন্ট করেছিল গত দিনে, স্যার উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স দিবেন। উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স আমি দেব না, আমি দেব মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রিতেই তোমরা পাবে। অবশ্যই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখবে, আর ডেইলির কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি প্র্যাকটিস করো। উইকলি কিসের কারেন্ট অ্যাফেয়ার্স? হ্যাঁ, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নয়, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করো এই ক্লাসটিতে। সাথে সাথে মাসের শেষে আমি একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রোভাইড করব। আচ্ছা, একজন বলেছে স্যার পিডিএফ দিলে ভালো হয়, পিডিএফ পাওয়া যাবে কোথায়? TWS একাডেমি অ্যাপে তোমরা পিডিএফটা পাবে। একটা মিনিমাম নমিনিয়াল তোমার ফিস পেমেন্ট করতে হবে, যেখানে তুমি মান্থলি পুরো পিডিএফটা ডাউনলোড করতে পারবে। ডেইলি পিডিএফ ডাউনলোড করা যায় না, মান্থলি পিডিএফ কিন্তু ডাউনলোড করা যায়। আচ্ছা, এই হচ্ছে আমরা কয়েকটা কমেন্ট তোমাদের কাছ থেকে পড়লাম, এরপরে বাকিদের কমেন্ট পরের দিনে পড়বো। চলো আজকে আমরা একটু জিকে প্রশ্ন দেখি, কি কি জিকে আজকের আমাদের ক্লাসে আছে। আজকে একটু স্ট্যাটিক জিকের কোশ্চেন্স আমরা বেশি রেখেছি। ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে, হারেলি উৎসবটি ড্যাশ রাজ্যে পালিত হয়? কোন রাজ্যে হারেলি ফেস্টিভ্যাল হয়ে থাকে? এটা একটা কৃষি উৎসব। এই কৃষি উৎসবে কৃষকরা নিজেদের যে যন্ত্রপাতি হয়, গবাদি পশু হয়, তার পুজো করে থাকে। হরেলি ফেস্টিভ্যালটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যের একটা কৃষি উৎসবের মধ্যে পড়ে। নেক্সট প্রশ্ন, গান্ধীজির বিখ্যাত ডান্ডি অভিযানের সময় তার সাথে কতজন অনুগামী রওনা দিয়েছিলেন? ডান্ডি অভিযান, ডান্ডি অভিযান এটা শুরু হয় কোথা থেকে জানো? ডান্ডি অভিযান শুরু হয়েছিল যে স্থান থেকে, সেটি হলো গুজরাটের সবরমতী আশ্রম, যেটা গুজরাটে অবস্থিত আছে। এবং সেখান থেকে মহাত্মা গান্ধী প্রায় 240 বা 41 মাইল পথ অতিক্রম করে গুজরাটের ডান্ডিতে তিনি পৌঁছান এবং তিনি লবণ আইন ভঙ্গ করেছিলেন। এবং তার এই অভিযানে 78 জন তার সাথী রওনা দিয়েছিল সবরমতী আশ্রম থেকে। আচ্ছা, এই ডান্ডি অভিযানটার সূচনা কবে হয়েছিল? দিনটা খুব গুরুত্বপূর্ণ, 12ই কি মার্চ এই ডান্ডি অভিযানটা শুরু হয়। আচ্ছা, কত সালে? 1930 সালে ডান্ডি অভিযান শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে লোসার উৎসবটি উদযাপিত হয়? লোসার, লোসার হচ্ছে একটি নববর্ষ উৎসব। এটা একটা তিব্বতী নববর্ষের উদাহরণ এবং সাথে সাথে এটা একটা বৌদ্ধ নববর্ষ। এক কথায় বলা যেতে পারে এটা তিব্বতী বৌদ্ধ নববর্ষ হচ্ছে লোসারটা। লোসার উৎসব প্রতি বছর আমাদের ভারতবর্ষের কোন স্থানে পালিত হয়ে থাকে? এটা কিন্তু তিব্বতে তো পালিত হয়, সাথে সাথে অরুণাচল প্রদেশ রাজ্যে পালিত হয়। এছাড়া সিকিম রাজ্যে আমরা দেখব লোসার উৎসব পালিত হয়। এক কথায় বলতে গেলে ভারতের যে যে রাজ্যগুলো তিব্বত সংলগ্ন স্থানে অবস্থিত, সেখানে আমরা এই লোসার উৎসব দেখতে পাবো। দার্জিলিংয়েও কিন্তু আমরা দেখব লোসার উৎসব পালিত হয়। এছাড়া লাদাখ অঞ্চলের একটা নববর্ষ উৎসবের মধ্যে পড়ে লোসার উৎসবটা। তো সিকিম, অরুণাচল প্রদেশ, লাদাখ এক্সেট্রা জায়গাতে এটা পালিত হয়। নেক্সট প্রশ্নে,
চন্দননগর ভারতের কোন বিদেশি, চন্দননগর যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে, এখানে ভারতের কোন বিদেশি ইউরোপীয় শক্তির উপনিবেশ বা কলোনি ছিল? চন্দননগরে কাদের কলোনি ছিল? ফরাসিদের কলোনি ছিল। অপশন সি। নেক্সট, নিচের দৈর্ঘ্য এককগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম? নিচে কিছু দৈর্ঘ্যের একক দেয়া হয়েছে, এর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম একক কোনটি? দৈর্ঘ্যের এককের মধ্যে সবথেকে ক্ষুদ্রতম একক হচ্ছে ফার্মি, সবথেকে ক্ষুদ্রতম। ফার্মি মানে হচ্ছে 10⁻, এক ফার্মি মানে হচ্ছে 10⁻⁻15 মিটার। বুঝতে পারছো? আচ্ছা, ন্যানোমিটার, এক ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ মিটার। আর এক মাইক্রন মানে কি? 10⁻⁻6 মিটার। আর এক আমস্ট্রং মানে কি? এক আমস্ট্রং মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। এর ভিতরে সব থেকে তাহলে ক্ষুদ্রতম কোনটি? 10⁻15 মিটার। অপশন বি ইজ রাইট অ্যান্সার। এটার সাহায্যে আমরা কি মাপি? বিভিন্ন অণু, পরমাণুর দৈর্ঘ্য, ব্যাসার্ধ ইত্যাদি মাপা হয়ে থাকে ফার্মির সাহায্যে। নিচের কোন পুরস্কারটি শুধুমাত্র সঙ্গীতের সাথে যুক্ত? শুধুমাত্র সঙ্গীতের সাথে যুক্ত কোন পুরস্কারটি? রাইট অ্যান্সার ইজ গ্র্যামি অ্যাওয়ার্ড, শুধুমাত্র সঙ্গীতের সাথে যুক্ত। ভারত সরকারের 1 টাকার নোট এবং সমস্ত কয়েন বা মুদ্রা ইস্যু করার একচেটিয়া আইনি অধিকার কার হাতে থাকে? সাধারণত ভারতবর্ষের যে টাকার নোটগুলো হয় সেগুলো আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাদের দায়িত্বে থাকে টাকার নোটগুলো ছাপানোর। বাট 1 টাকার নোট এবং সমস্ত কয়েন মুদ্রা ইস্যু করার একচেটিয়া অধিকার আছে ভারত সরকারের অর্থ মন্ত্রকের কাছে। অপশন বিতে আমরা অর্থ মন্ত্রকটা পেয়েছি। ভারতের নিচের কোন ধাতুটির কোন অধাতুটির ধাতব উজ্জ্বলতা আছে? মানে কোন অধাতুটি উজ্জ্বল? হিরে, আয়োডিন, নাকি এ বি উভয়, নাকি কোনোটাই নয়? ধাতুর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি ধাতু খুব উজ্জ্বল হবে, কঠিন হবে, এক্সেট্রা হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য। কিছু কিছু ধাতু এক্সেপশনাল তরল হয়ে থাকে, যেমন পারদ ধাতু তবুও তরল। কিন্তু ধাতুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ধাতু হবে কি সলিড হবে, উজ্জ্বল হবে। আর অধাতুগুলোর মধ্যে যে অধাতু উজ্জ্বল অধাতু সেটি হলো আয়োডিন এবং হিরে। অপশন বি ইজ রাইট আনসার। এরা কিন্তু চকচক করে বা জ্বলে। এরপরেরটা, আইএমএফ এর সদর দপ্তর কোথায়? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসিতে আছে। এই ওয়াশিংটন ডিসিতে আরো একটা এরকম অর্থ বিষয়ক সংস্থা যেটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, সেই ওয়ার্ল্ড ব্যাংকেরও হেডকোয়ার্টার অবস্থিত আছে। বোথ এই দুটো অর্গানাইজেশনই স্থাপিত হয়েছিল একই বছরে, সেটি হলো 1944 সাল বা 1944-এ প্রতিষ্ঠিত হয় দুটো সংস্থায়। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান ব্লক স্তরে প্রধান সরকারি আধিকারিককে। পঞ্চায়েত সমিতির দুজন আমরা এরকম প্রধান ব্যক্তি পাবো, শুধু পঞ্চায়েত সমিতির নয়, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ সব জায়গাতেই দুজন করে আমরা ব্যক্তি পাবো। একজন হচ্ছে প্রশাসনিক প্রধান আর একজন রাজনৈতিক প্রধান। পঞ্চায়েত সমিতি কি? পঞ্চায়েত সমিতি হচ্ছে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের মধ্যবর্তী স্তর, তাই তো? এই মধ্যবর্তী স্তরের
যিনি প্রশাসনিক প্রধান তিনি হচ্ছেন বিডিও বা ব্লক উন্নয়ন আধিকারিক তাকে আমরা বলে থাকি। তাহলে পঞ্চায়েত সমিতির রাজনৈতিক প্রধানকে? পঞ্চায়েত সমিতির রাজনৈতিক প্রধানকে আমরা বলে থাকি সভাপতি। অলরাইট, পরের প্রশ্ন স্ক্রিনে। এটা বাড়ির কাজ। গঙ্গা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? কমেন্ট বক্সে সকলে এটার উত্তর কিন্তু জানাবে, সকল স্টুডেন্টস। আমরা চলো পরের প্রশ্নতে আসি। যা, এটাকে এখানে এটা এটা এমনিতে ভুল আছে, বাট তোমরা চেষ্টা করবে, এটা তো আবার যাই হোক। গঙ্গা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? কমেন্ট বক্সে তোমরা এটার উত্তর জানাবে। আরো একটা জিনিস জানাবে, গঙ্গার উৎস কোথায়, গঙ্গার মোহনা কোথায়? তাহলে কিন্তু আমি আরো খুশি হব। তোমরা কমেন্ট বক্সে এটার উত্তর সকলে করবে, পরের দিনে তাদের কিন্তু নাম আমি পড়বো। এরপরেরটা, ভারতের কোন রাজ্যটিকে ঈশ্বরের নিজস্ব দেশ বা গডস ওন কান্ট্রি বলা হয়ে থাকে? একটা রাজ্য অপরূপ তার সৌন্দর্যতার জন্য, তার অপরূপ পরিবেশের জন্য সেই রাজ্যকে গডস ওন কান্ট্রি বা ঈশ্বরের নিজের দেশ বলা হয়, সেটি হলো কেরালাম রাজ্য। অর্থ কমিশন গঠনের ক্ষেত্রে চূড়ান্ত সাংবিধানিক সিদ্ধান্ত গ্রহণ করেন কে? অর্থ কমিশন। এটা সংবিধানের কোথায় আছে? অর্থ কমিশনের কথা আছে 280 ধারাতে সংবিধানের। এবং অর্থ কমিশন গঠনের সিদ্ধান্ত চূড়ান্তভাবে গ্রহণ করেন কে? ভারতের রাষ্ট্রপতি। তিনি প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন। এবং অর্থ কমিশনের যারা সদস্য থাকে এবং ইনক্লুডিং চেয়ারম্যান, তাদেরকে নিয়োগ কে করেন? ভারতের রাষ্ট্রপতি করে থাকেন। ফিফা ওয়ার্ল্ড কাপ, এই বছরে ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে আমরা জানি। সাধারণত কত বছর পর পর আয়োজিত হয় ফিফা ওয়ার্ল্ড কাপ? এটা ফিফা দ্বারা আয়োজিত করা, বা এটা হচ্ছে তোমার আমরা বলতে পারি ফিফা ওয়ার্ল্ড কাপটা ওয়ার্ল্ডের সব থেকে বড় ফুটবল টুর্নামেন্ট। শুধু ফুটবল নয়, যত স্পোর্টস টুর্নামেন্ট আছে তার মধ্যে সব থেকে ক্রেজিয়েস্ট ফ্যান বেস বা পিপল যদি আমরা বলি, সব থেকে বেশি ভিউয়ারশিপ যে স্পোর্টসের আছে সেটা হলো ফিফা ওয়ার্ল্ড কাপ। ফিফা ওয়ার্ল্ড কাপ সাধারণত 4 বছর অন্তর খেলা হয়। ভুল আছে, এটা অপশন সি সঠিক উত্তর হবে, 4 বছর অন্তর। আচ্ছা, এটা প্রথম কবে খেলা হয়? প্রথম খেলা হয় কত সালে? এটা প্রথম খেলা হয়েছিল 1930 সালে। আচ্ছা, 1930 সালে কোথায় হয়েছিল এটা? উরুগুয়ে দেশে আয়োজিত হয়েছিল। এই বছর ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে 2026-এ। কোথায়? আমেরিকা, মেক্সিকো এবং কানাডা, 3টে দেশ মিলে 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করছে। আইপিএলে এক মরশুমে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডধারী ভারতীয় ব্যাটসম্যানকে? তিনি যে রেকর্ডটা সেট করেছেন, এই রেকর্ডটা তার আশেপাশে আপাতত কেউ নেই। এত পরিমাণে তিনি একটা আইপিএল সিজনে 6 মেরেছেন। তিনি হলেন মাত্র 15 বছর বয়সী বৈভব সূর্যবংশী, এই বিস্ময় বালক। তিনি 2026-এর আইপিএলে 72টি 6 মেরেছেন। ঠিক আছে, 72টি 6 এক সিজনে, মানে অসাধারণ একটা পারফরমেন্স আমরা বলতে পারি। প্রতি 2 বলে একটা করে তার বাউন্ডারি আছে। ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট কোন ভাষায় প্রকাশিত হতো? বেঙ্গল গ্যাজেট এর প্রকাশক কে ছিল? কলকাতা থেকে প্রকাশিত হতো। এই পত্রিকাটার প্রকাশক ছিলেন জেমস আগস্ট হিকি বা হিকি সাহেব তাকে আমরা বলি। এবং এই বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হতো ইংরেজি ভাষাতে। একটা প্রকাশনার সালটা জেনে রাখবে, 1780 সালে প্রকাশিত হয়েছিল এটা প্রথম। যে সকল উপাদান নিয়ে ধাতু অধাতু উভয়েরই বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাদের কি বলা হয়? ধাতু অধাতু উভয় বৈশিষ্ট্যই যেটাতে আছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ধাতু কল্প, যেমন সিলিকন। আর কি আছে? উদাহরণ স্বরূপ আমরা বলতে পারি আর্সেনিক। আর্সেনিক কিন্তু একটা ধাতু কল্পের মধ্যে পড়ে। ক্রিকেটে এলবিডব্লিউর পূর্ণ রূপ কি? ক্রিকেটের সাথে যুক্ত এই শব্দটা এলবিডব্লিউ, এই শব্দটার ফুল ফর্ম কি?
ক্রিকেটে এলবিডব্লিউ বলতে বোঝায় লেগ বিফোর উইকেট। যখন তোমার উইকেটের আগে তোমার লেগ বা শরীরের কোনো অংশ চলে আসবে তখন তোমাকে কিন্তু আউট দেওয়া যেতে পারে। এটা আউট করার একটা পদ্ধতি। ক্রিকেটে বিভিন্নভাবে একজন ক্রিকেটারকে আউট করা যেতে পারে। ক্যাচ আউটের মাধ্যমে, রান আউটের মাধ্যমে, প্লেট অনের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে। তার মধ্যে একটা হচ্ছে এলবিডব্লিউ আউট করার পদ্ধতি। আলোকবর্ষ কিসের একক? কোশ্চেন্স নাম্বার 18। লাইট ইয়ার বা আলোকবর্ষ বলতে আমরা কি বুঝি? রাইট অ্যান্সার হচ্ছে দূরত্ব পরিমাপের একটা একক হচ্ছে আলোকবর্ষ। 2026 সালে ইটালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট পুরুষদের সিঙ্গেলস খেতাব কে জয় করলেন? ইটালিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গেলস খেতাব জয়লাভ করলেন 2026-এ ইটালিরই প্লেয়ার জ্যানিক সিনার। তিনি তার হোম গ্রাউন্ডে নিজের দেশে চ্যাম্পিয়ন হয়েছেন সম্প্রতিকালে ইটালিয়া ওপেন টেনিস টুর্নামেন্ট, যেটা এটিপি ট্যুরের মধ্যে একটা খুব প্রেস্টিজিয়াস টেনিস ওপেন টুর্নামেন্ট। 1857 যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ওয়ার বলে একটি বিখ্যাত বই লিখেছেন কে? ইন্ডিয়া ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ওয়ার বলে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ 1857 বলে বইটা লিখেছেন বিনয় দামোদর সাভারকর। অপশন সি ইজ রাইট অ্যান্সার। চলো, এই ছিল ছোট্ট আমাদের একটি সেশন। সকাল সকাল সকলে যারা ক্লাসটিতে যুক্ত হয়েছো বা পরবর্তীতে যারা যুক্ত হচ্ছ ক্লাসটি যারা শেষ পর্যন্ত দেখেছো, সকলেই কমেন্ট বক্সে নিজের মতামত জানাবে আমাদের ক্লাস সম্পর্কে, আমাদের বিভিন্ন যে ক্লাসে আমরা কি কি ইনক্লুড করতে পারি, কোন জিনিসটা তোমার প্রয়োজন আছে, সমস্ত বিষয় সম্পর্কে তোমরা কমেন্ট বক্সে জানাবে। যেমন আজকে অনেকে কিন্তু কমেন্টে জানিয়েছিল, যেটা আমি কয়েকটা পড়ে তোমাদের শোনালাম। তো অবশ্যই নিজের মতামত জানাবে। হ্যাঁ, আমাদের এখানে ফ্রিডম অফ স্পিচ আছে, অবশ্যই আর্টিকেল 19 অফ আওয়ার কনস্টিটিউশন, সেটা অনুসারে অবশ্যই সকলে পালন করো, নিজের মতামত কমেন্ট বক্সে জানাও। চলো তাহলে শেষ করি। যারা আমাদের সোশ্যাল মিডিয়াতে এখনো ফলো করোনি অবশ্যই ফলো করে নেবে। দিস ইজ আরাবুল রহমান, এতক্ষণ ছিলাম তোমাদের সাথে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।